ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ সংবাদ। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে পাক সেনা, নাম না করে ভারতকে হুঁশিয়ারি দিলেন ফিল্ড মার্শাল মুনির। শীতের আবহেই আজ বৃষ্টি রাজ্যে, কোন কোন জেলা ভিজবে জানুন আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। যৌথগৃহ গোডাউনের ভাড়া থেকে বিধায়কের ঘরে ঢুকত টাকা, আনন্দপুর কাণ্ডে বিস্ফোরক শুভেন্দু। মুখ্যমন্ত্রীর হওয়ার স্বপ্ন হুমায়ুনের, বিরাট খেলায় ঘুরিয়ে দেবেন ভোটের অঙ্ক, বঙ্গ রাজনীতিতে আলোড়ন। মমতার দিল্লি যাওয়ার ঘোষণার মাঝেই রাজ্যে আসছেন শাহ, ভোটে লড়াইয়ের নীল নকশা প্রস্তুত বিজেপির। ভোটের আগেই দিল্লিতে ঝড়, হুঙ্কার মমতার, রাজধানীর রাজপথ দাপিয়ে বেড়াবেন তৃণমূল সুপ্রিমো। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। বয়ালপুর সেনা শিবিরে যুদ্ধ প্রস্তুতি, প্রশিক্ষণ এবং প্রশাসনিক কার্যকলাপ পর্যবেক্ষণে গিয়ে মুনির ভবিষ্যতে শত্রুপক্ষের আগ্রাসন মোকাবিলার উদ্দেশ্যে সামরিক প্রস্তুতিতে আমূল রূপান্তর হচ্ছে পাক সেনার। ভবিষ্যতে শত্রুপক্ষের আগ্রাসন মোকাবিলার উদ্দেশ্যে সামরিক প্রস্তুতিতে আমূল রূপান্তর হচ্ছে পাক সেনার। এদিন এই দাবি করলেন পাক সেনা সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল আসিম মুনির। অপারেশন সিঁদুর পরবর্তী সংঘাতের উল্লেখ করে নাম না করে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বয়ালপুরের সেনা শিবিরে পাক ফৌজের যুদ্ধ প্রস্তুতি, প্রশিক্ষণ এবং প্রশাসনিক কার্যকলাপ পর্যবেক্ষণে গিয়ে মুনির বলেন, পাকিস্তান সশস্ত্র বাহিনী সব হুমকির বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র এবং নিরাপদ সংক্রান্ত চ্যালেঞ্জের মোকাবিলার জন্য সর্বোত্তম প্রস্তুতি বজায় রাখার কাজ চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতের যুদ্ধ অত্যন্ত প্রযুক্তি নির্ভর হতে চলেছে জানিয়ে মুনির বলেন, আগামী দিনে প্রযুক্তিগত কৌশলগুলি শারীরিক সক্ষমতাকে প্রতিস্থাপন করবে এবং আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনার পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনবে। তাই পাকিস্তান সশস্ত্র বাহিনী দ্রুত গতিতে প্রযুক্তি গ্রহণ এবং আশ্বস্ত করছে। এই প্রক্রিয়ায় উদ্ভাবন, স্বদেশীকরণ এবং অভিযানের মৌলিক প্রক্রিয়া চলতে থাকবে। মাঘের শীত বাঘের গায়ে তো দূর, সাধারণ মানুষের শরীরেও কমই লাগছে। আবহাওয়া দপ্তর বলছে, রাজ্যে এ যাত্রায় আর কাঁপুনি দেওয়া শীত ফিরবে না। তবে দক্ষিণ হোক বা উত্তরবঙ্গ, শীত এখনই উধাও হবে না। আপাতত শীতের আমেজ বজায় থাকবে, একাধিক জেলায় হবে বৃষ্টিপাত। সব মিলিয়ে রইল আবহাওয়ার গুরুত্বপূর্ণ পূর্বাভাস। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই। শহর কলকাতায় আগামী কয়েকদিনে শহরের সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 17 ডিগ্রির মধ্যেই থাকবে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। চলতি সপ্তাহে মোটের উপর তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশে ঘোরাফেরা করবে। সকাল ও রাতের দিকে শিরশিরানি থাকলেও দিনের বেলায় শীতের অস্তিত্ব সেভাবে টের পাওয়া যাবে না। আপাতত শীত থাকবে বঙ্গে। শীত বিদায় হতে হতে ফেব্রুয়ারির প্রথম দিক হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কলকাতা, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টির সম্ভাবনা নেই। ভোরের দিকে একাধিক জেলায় হালকা, আবার কোথাও কোথাও মাঝারি কুয়াশার সম্ভাবনা শনিবার পর্যন্ত। উত্তরবঙ্গের আপাতত সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না, তবে কিছুটা বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা। দার্জিলিং বাদে উত্তরবঙ্গের উত্তরের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস, আর নিচের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 15 ডিগ্রির মধ্যে থাকার পূর্বাভাস। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর সহ সব জেলাতেই হালকা কুয়াশার সম্ভাবনা। আজ কালিম্পংয়ের একটি বা দুটি অংশে বৃষ্টি এবং দার্জিলিংয়ের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বাকি শুষ্ক থাকবে আবহাওয়া। আনন্দপুরের কাছের নাজিরাবাদে ভয়াবহ আগুন কাণ্ডকে ঘিরে এবার গুরুতর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। গোডাউনের ভাড়া, লাইসেন্সহীন নির্মাণ, অগ্নি নির্বাপক ব্যবস্থার অভাব থেকে শুরু করে রাজনৈতিক মদতের অভিযোগ, সব মিলিয়ে গোটা ঘটনাকে যদুগৃহ বলে আক্রমণ সাড়ালেন তিনি। আদালতের অনুমতি নিয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারীর দাবি, আনন্দপুরের ওই গোডাউনটি প্রতি মাসে 1.5 লক্ষ টাকায় ভাড়া দেওয়া হতো। সেই ভাড়ার টাকা থেকে 60,000 টাকা সরাসরি স্থানীয় বিধায়কের প্রতিনিধির হাতে তুলে দিতেন গোডাউনের মালিক। তার অভিযোগ, গোডাউনটির কোনো বৈধ লাইসেন্স ছিল না কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থাও। তবু প্রশাসন নীরব থেকেছে। যে গোডাউনে আগুন লেগেছে সেটি আনন্দপুরের একেবারে কাছের নাজিরাবাদ এলাকায় অবস্থিত। এই এলাকায় দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের আওতায় পড়ে। ওই কেন্দ্রের বিধায়ক
ফিরদৌসী বেগম। ঘটনায় ইতিমধ্যেই গোডাউনের মালিক গঙ্গাধর দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে জলাভূমি বুঝিয়ে গোডাউনটি তৈরি করা হয়েছিল। গোডাউনে কোনো ধরনের অগ্নি নির্বাপক ব্যবস্থাও ছিল না। মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর বাড়ি ঘটনাস্থল থেকে মাত্র 10 কিলোমিটার দূরে, তবুও তিনি আসেননি। তার দাবি, এটি মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক নয় বলেই রাজধর্ম পালন করা হয়নি। নাজিরাবাদের ঘটনার 3 দিন পর 163 ধারা জারি করা হয়েছে। এদিন সেখানে যাওয়ার কথা থাকলেও নরেন্দ্রপুর থানা শুভেন্দু অধিকারীকে অনুমতি দেয়নি। প্রশ্ন তুলে শুভেন্দু বলেন, তিনি যাবেন বলেই কি আগে থেকেই 163 ধারা জারি করা হলো? তিনি আরও বলেন, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুজিত বসুরা ঘটনাস্থলে গিয়েছেন, তাদের কোনো বাধা দেওয়া হয়নি। কিন্তু তিনি আসার আগেই 163 ধারা জারি করা হয়েছে শুধুমাত্র তাকে আটকানোর জন্য। তার অভিযোগ, পুলিশকে রাজনৈতিকভাবে চালানো হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে জোট জল্পনা আরও জোরালো হলো। বুধবার পশ্চিমবঙ্গ সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবিরের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। যদিও দুপক্ষই আপাতত কোনো আনুষ্ঠানিক প্রাক নির্বাচনী জোটের কথা অস্বীকার করেছে। নিউ টাউনের একটি হোটেলে প্রায় 1 ঘন্টা ধরে এই বৈঠকটি হয়। বৈঠকের পর মোহাম্মদ সেলিম জানান, আসন সমঝোতা বা জোট সংক্রান্ত যে কোনো প্রস্তাব আগে সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্টের ভিতরে আলোচনা হবে। তার কথায়, প্রথমে বামফ্রন্টের মধ্যে বিষয়টি আলোচনা করা হবে, তারপরে ফ্রন্টের বাইরে থাকা বাম দলগুলির সঙ্গে এবং তারপর আইএসএফের সঙ্গে কথা বলা হবে। উল্লেখ্য, হুমায়ুন কবির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক। সম্প্রতি তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদের শিলান্যাস ঘিরে বিতর্কেও জড়িয়েছিলেন তিনি। সেই আবহেই বৈঠক রাজনৈতিক তাৎপর্যপূর্ণ রয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট আইএসএফের সঙ্গে জোট করে লড়াই করলেও কোনো আসন জয় পায়নি। বিজেপির বাইরে একমাত্র বিরোধী বিধায়ক হিসেবে নির্বাচিত হন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। মোহাম্মদ সেলিম বলেন, এই বৈঠকের উদ্দেশ্য ছিল হুমায়ুন কবিরের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটা ধারণা নেওয়া। তিনি স্পষ্ট করেন, এখনও অনেক দলই আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আমি শুধু জানতে চেয়েছি তিনি কি করতে চান এবং তার লক্ষ্য কী, বলেন সেলিম। অন্যদিকে হুমায়ুন কবির এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বললেও স্বীকার করেন যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য জোট নিয়ে আলোচনা হয়েছে। তার দাবি, আমি সেলিম সাহেবকে অনুরোধ করেছি 15 ফেব্রুয়ারির মধ্যে জোট গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করতে। পাশাপাশি তিনি আইএসএফ নেতৃত্বের সঙ্গে আলোচনা করার অনুরোধ জানান। পিটিআই জানিয়েছে, প্রয়োজনে তার দল মিমের সঙ্গেও আলোচনায় বসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন কবির। চলতি বছরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে ফের আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, মাসের শেষ দিকে 2 দিনের বঙ্গ সফরে আসছেন বিজেপির সেকেন্ড ইন কমান্ড। ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতেই এই সফর বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্য বিজেপির এক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, 30 জানুয়ারি সন্ধ্যায় কলকাতায় পৌঁছবেন অমিত শাহ। ওই দিনই তিনি রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের প্রস্তুতি, সাংগঠনিক পরিকাঠামো এবং কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরসূচি অনুযায়ী 30 জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর 24 পরগনার ব্যারাকপুরে একটি জনসভায় ভাষণ দেবেন। ব্যারাকপুর শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এবং সেখানে হিন্দিভাষী ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য। ওই সভা থেকে বিজেপি নির্বাচনী বার্তা তুলে ধরবেন অমিত শাহ বলে দলীয় সূত্রের খবর। রাজ্য বিজেপি সূত্র আরও জানিয়েছে, 31 জানুয়ারির সন্ধ্যাতেই অমিত শাহ দিল্লিতে ফিরে যাবেন। তবে এই স্বল্প সফরেই তিনি রাজ্য নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন বলেও আশা করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে একই মাসে পরপর প্রধানমন্ত্রীর সফর, বিজেপির নবনির্বাচিত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের রাজ্য সফর এবং এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যে আসা, সব মিলিয়ে স্পষ্ট বিধানসভা নির্বাচনকে বিজেপি এবার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। চলতি মাসের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 17 জানুয়ারি মালদা জেলায় এবং 18 জানুয়ারি হুগলির সিঙ্গুরে 2টি রাজনৈতিক সভা করেন। পাশাপাশি বিজেপির সভাপতি নীতিন নবীন বর্তমানে 2 দিনের বঙ্গ সফরে রয়েছেন। বুধবার তিনি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শিল্পাঞ্চলে একটি জনসভায় ভাষণ দেন। উল্লেখ্য, গত মাসেও পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন অমিত শাহ, তবে সেই সময় তিনি কোনো জনসভা বা রোড শো করেননি। মূলত দলের অভ্যন্তরীণ সাংগঠনিক বৈঠকে জোর দিয়েছিলেন তিনি। সেই সফরে তার একমাত্র প্রকাশ্য কর্মসূচি ছিল একটি সাংবাদিক সম্মেলন। তবে মাসের শেষের এই সফরের প্রশাসনিক ও সাংগঠনিক বৈঠকের পাশাপাশি জনসভাও রয়েছে। ফলে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির প্রচারে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
বাংলায় চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে ফের সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন ও ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এসআইআর এর নামে মানুষকে হয়রানি করার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই অভিযানের মাধ্যমে গোপনে এনআরসি কার্যকর করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র ও কমিশন। বুধবার সিঙ্গুরে এক জনসভায় মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে তিনি শীঘ্রই মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আগামী 2রা ফেব্রুয়ারি বিকেল 4টায় দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী জানান, তার দিল্লি সফরের সূচিতে শেষ মুহূর্তে পরিবর্তন আনতে হয়েছে। আনন্দপুর এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 8 জনের মৃত্যু হওয়ায় তিনি সফর বাতিল করতে বাধ্য হন। সিঙ্গুরের সভা থেকে ওই দুর্ঘটনার কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই সভার পর আমার দিল্লি যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু দুর্ভাগ্যজনক পরিস্থিতির কারণে আমাকে সফর বাতিল করতে হয়েছে। তবে দিল্লি যাওয়ার পরিকল্পনা যে বাতিল নয় তা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আজ না হলেও আমি অবশ্যই আগামীকাল বা পরশুদিন দিল্লি যাব, প্রয়োজনে আমি আদালতে যাব। তিনি আরও জানান, অনুমতি না পেলে তিনি জনসাধারণের পক্ষ থেকেও যুক্তি উপস্থাপন করবেন, আইনজীবী হিসেবে নয়, একজন নাগরিক হিসাবে। এই মামলার জন্য প্রয়োজনীয় সব নথি ও প্রমাণ ইতিমধ্যে তিনি সুরক্ষিত রেখেছেন বলে দাবি করেন। এসআইআর প্রক্রিয়া নিয়ে তীব্র আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন ও বিজেপি মিলেই এনআরসির নামে সাধারণ মানুষকে হয়রানি করছে। তার দাবি, এই বিশেষ নিবিড় সংশোধনের আড়ালেই রাজ্যে গোপনে এনআরসি চালু করার চেষ্টা চলছে। আমরা কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না, পশ্চিমবঙ্গে এনআরসি বাস্তবায়ন করতে দেব না, হুঁশিয়ারি দেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি তাদের অহংকার ভেঙে দেব, বিশ্বাস করুন। এই মন্তব্যের মধ্য দিয়ে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তার লড়াই আরও তীব্র হবে বলে রাজনৈতিক মহলের মত। তৃণমূল সূত্রের দাবি, দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক বৃহৎ বিক্ষোভ কর্মসূচি হতে পারে। এই আন্দোলনে তার সঙ্গে থাকবেন কয়েকশো মানুষ। তাদের মধ্যে প্রায় 160 জন রয়েছেন সেই সব পরিবারের সদস্য যাদের তৃণমূল এসআইআর এর শিকার বলে দাবি করেছে। দলের অভিযোগ, এসআইআর সংক্রান্ত কারণে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 110 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ এখনও গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।